প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো দল সমাজকর্ম। আমরা গত ক্লাসে দল সমাজকর্মের ধারণা এবং দল সমাজকর্মের যে 4টি উপাদান আছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দল সমাজকর্মের যে নীতিমালা নিয়ে। আমরা জানি যে দল সমাজকর্ম একটি সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে যখন কার্য পরিচালনা করে তখন কিছু নীতিমালার আলোকেই এই কার্যটি পরিচালিত হয়ে থাকে। সেটিকে আমরা বলছি দল সমাজকর্ম নীতিমালা। তো এই ক্ষেত্রে আমরা দল সমাজকর্মের নীতিমালাতে আমরা মূলত 10টি নীতিমালা রয়েছে। আমরা এখন এই বিষয়ে আলোচনা করব। দল সমাজকর্মের যে নীতিমালার মধ্যে প্রথম নীতিমালা হচ্ছে পরিকল্পিত দল গঠন নীতি। অর্থাৎ দল সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দল, আর এই দলটি অবশ্যই পরিকল্পিতভাবে গঠন করতে হবে। অর্থাৎ কোন লক্ষ্যে দল গঠিত হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই একটি বাস্তবমুখী দল গঠন করতে হবে। এই দল গঠনের বিষয়ে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক মেথড গ্রন্থে বলা হয়েছে যে দল গঠনের নীতির সুপারিশ হলো যে সুন্দর ও পরিকল্পিতভাবে দল গঠন হওয়া বাঞ্ছনীয়। উত্তম পরিকল্পিত দল গঠন যথার্থ কার্যক্রম এবং দলীয় সন্তুষ্টি লাভে সহায়তা করে। আমরা বুঝতে পারলাম যে দল গঠন হচ্ছে দল সমাজকর্ম নীতিমালার প্রথম নীতি, 1 নম্বর নীতি, এবং এক্ষেত্রে দলটি অবশ্যই পরিকল্পিত দল হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এই দলটি গঠিত হবে। দ্বিতীয়ত হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্যের নীতি। দল যখন গঠন করা হবে তখনই দলের যে লক্ষ্য সেটি নির্ধারণ করা হবে, আর এই লক্ষ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট বাস্তবমুখী কিছু উদ্দেশ্য নির্ধারণ করা জরুরি, যা দলীয় সদস্যদের দলের লক্ষ্য অর্জনে বিশেষভাবে দায়িত্ববোধ জাগ্রত করবে। তো এক্ষেত্রে উদ্দেশ্য নির্ধারণের জন্য সমাজকর্মীকে কিছু বিষয় বিবেচনায় আনতে হবে, যেমন দলীয় সদস্যদের চাহিদা কী, প্রত্যাশা কী, সমস্যাগুলো কী, কী পরিমাণ সম্পদ আছে এবং তাদের কি কি সীমাবদ্ধতা আছে, তাদের কি কি সক্ষমতা আছে, এই বিষয়গুলো এবং দলের যে আন্তঃসম্পর্ক, দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কবোধ, তাদের মতামত, দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোর আলোকেই মূলত একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য গঠিত হবে। তো 3 নম্বর যে নীতিটি সেটি হচ্ছে দল কর্মী সম্পর্কের নীতি, প্রিন্সিপাল অফ ওয়ার্কার গ্রুপ রিলেশনশিপ। আমরা জানি যে দল সমাজকর্মে কর্মী দল সম্পর্ক একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে দল সমাজকর্মী এবং দলীয় সদস্যরা পরস্পরকে কীভাবে গ্রহণ করে তার উপর এই সম্পর্কের কার্যকারিতা অনেকাংশে নির্ভরশীল। এই সম্পর্কে কার্যকরণ করার জন্য অবশ্যই দল সমাজকর্মীকে দলীয় সদস্যদের যে আন্তরিকতা এবং তাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। অন্যদিকে দলীয় সদস্যরা দল সমাজকর্মীকেও আন্তরিকতা ও উষ্ণতার সাথে গ্রহণ করা উচিত। অর্থাৎ এখানে আমরা জানি যে একটা দ্বিমুখী সম্পর্ক হবে, দ্বিমুখী প্রক্রিয়া হবে, কিন্তু দল সমাজকর্মী এবং দলের যে সদস্য তারা পরস্পরকে তাদের নিজেদের জায়গা থেকে তারা আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং তারা সব কিছু তাদের সাথে শেয়ার করবে। তাহলেই মূলত দল সমাজকর্মের যে আমাদের কার্যক্রম সেটি বাস্তবায়ন সম্ভব হবে। 4 নম্বর যে নীতিমালাটি সেটি হচ্ছে ধারাবাহিক স্বাতন্ত্রীকরণ নীতি। অর্থাৎ সম্পদ, সামর্থ্য, বৈশিষ্ট্য, নীতি, লক্ষ্য ভেদে যেমন প্রতিটি দলে আলাদা তেমনি দলের প্রত্যেকটি সদস্য আলাদা। আমরা এক্ষেত্রে জানি যে আমরা শুধু দল একটা দলকে আরেকটা দল থেকে ভিন্ন এরকমভাবে আমরা চিন্তা করলে হবে না। আমাদেরকে এখানে চিন্তা করতে হবে দলের যারা সদস্য যারা রয়েছেন
তারাও কিন্তু ভিন্ন, তারা প্রত্যেকটি পার্সন টু পার্সন আলাদা, এবং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা স্বাতন্ত্র্য বোধ আছে। এক্ষেত্রে দল সমাজকর্ম ও তাদের সাফল্যের লক্ষ্যে কিন্তু বিষয়গুলো তারা ফলো করতে হবে। তাই সমাজকর্ম অনুশীলনে দল এবং দলের সদস্যদের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা হয় যে প্রত্যেকটি মানুষকে এখানে আলাদাভাবে চিন্তা করতে হবে, তাদের পরামর্শ, তাদের মতামত, তাদের যেই চিন্তা চেতনাগুলো আছে সেগুলো গ্রহণ করার মাধ্যমে, সেগুলো আন্তরিকতার সাথে রিসিভ করার মাধ্যমেই মূলত এই দলীয় যে কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। 5 নম্বর যে নীতিমালাটি সেটি হচ্ছে নির্দেশিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, প্রিন্সিপাল অফ গাইডেড গ্রুপ ইন্টারাকশন। আমরা একটু আগে বলেছিলাম যে এখানে ব্যক্তি স্বাতন্ত্রিকরণ নীতি থাকবে, আর এখানে আমরা বলতেছি যে দলীয় আন্তঃক্রিয়ার নীতি, অর্থাৎ একটি দল একটি গতিশীল সত্তা, আর দলকে এই গতিশীল রাখার ক্ষেত্রে দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া মুখ্য ভূমিকা পালন করে। দল সমাজকর্মে দলীয় সদস্যদের পারস্পরিক আন্তঃক্রিয়া গঠনকারী প্রক্রিয়াসমূহ যেমন দ্বন্দ্ব, প্রতিযোগিতা, সহযোগিতা, সম্মতি, আনুগত্য, অভিযোজন ইত্যাদি বিষয়গুলোকে এখানে গুরুত্ব প্রদান করা হয়। দল সমাজকর্মের 6 নম্বর যেই নীতিটি সেটি হচ্ছে দলীয় আত্মনিয়ন্ত্রণ নীতি। দল একটি স্বতন্ত্র সত্তা, এখানে স্বতন্ত্র সত্তা হিসাবে দলের সমস্যা সমাধানের ক্ষেত্রে আপন বৈশিষ্ট্য, নিজস্ব যোগ্যতা এগুলো দলকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। এগুলো গ্রহণের ক্ষেত্রে সবাইকে সুযোগ দিতে হবে। এক্ষেত্রে দল সমাজকর্মী দলের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করবেন, দলের সক্ষমতা তিনি বৃদ্ধি করার চেষ্টা করবেন, দলীয় সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবেন এবং সদস্যদের মধ্যে উন্নয়নের যে আকাঙ্ক্ষা সৃষ্টি, দায়িত্ববোধ এই বিষয়গুলো তিনি সঞ্চার করবেন। দল সমাজকর্মের যে 7 নম্বর যে নীতিমালা সেটি হচ্ছে নমনীয় কার্যকর প্রতিষ্ঠানের নীতি। আমরা জানি যে সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিটি প্রতিষ্ঠানেরই সাংগঠনিক কাঠামো থাকে। এই ক্ষেত্রে সাংগঠনিক কাঠামোটা যেন নমনীয় হয় সে বিষয়ে সমাজকর্মীগণ লক্ষ্য রাখবেন, যাতে করে দলীয় এবং সামাজিক যে পরিবর্তন এবং মানুষের যে প্রত্যাশা এর সাথে সামঞ্জস্য রেখে যাতে করে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা যায়, পুরাতন যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন সংশোধন করা যায় এই বিষয়গুলো, এবং সাংগঠনিক যে কাঠামো তার মধ্যে যেন একটা পরিবর্তন এনে আরও ডেভেলপ করা যায়। এই জন্য এখানে অবশ্যই প্রাতিষ্ঠানিক নীতিটা অবশ্যই নমনীয় হতে হবে। আবার অন্যদিকে যে দলের যে সাংগঠনিক যে কাঠামো তাও নমনীয় হতে হবে। এই বিষয়গুলো এর সাথে যেন পরিবর্তনশীল পরিবেশের সাথে যেন এটা খাপ খেয়ে চলতে পারে একটা প্রতিষ্ঠান, এই বিষয়ের জন্যই মূলত নমনীয় কার্যকর প্রাতিষ্ঠানিক নীতি বাস্তবায়ন প্রয়োজন। 8 নম্বরে যে দল সমাজকর্মী নীতিমালাটি রয়েছে সেটি হচ্ছে প্রগতিশীল কর্মসূচি নীতি। প্রতিটি লক্ষ্য অর্জনের অন্যতম উপায় হলো সময় উপযোগী বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ একটি লক্ষ্যকে রিচ করার জন্য সেই সময় অনুযায়ী বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করতে হবে। আর দল সমাজকর্মে কর্মসূচি প্রণয়নে দলীয় সদস্যদের যে আগ্রহ, সক্ষমতা, অভিজ্ঞতা, তাদের চাহিদা এবং তাদের যে যোগ্যতা আছে সেগুলো বিবেচনায় এনেই মূলত কর্মসূচি প্রণয়ন করতে হয়। আর সমাজকর্মী এক্ষেত্রে দলীয় সদস্যদের মতামত প্রকাশের মাধ্যমে তাদের দ্বারাই কর্মসূচি প্রণয়নে উদ্বুদ্ধ করে থাকেন। তো এটি হচ্ছে প্রগতিশীল কর্মসূচি নীতি। আর 9 নম্বর যে নীতিমালাটি রয়েছে সেটি হচ্ছে সম্পদের সদ্ব্যবহার নীতি। এই ক্ষেত্রে আমরা জানি যে দলের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য অর্জনের জন্য দলের এবং সার্বিক উন্নয়নের জন্য দলের যে সম্পদ আছে, প্রতিষ্ঠানের যে সম্পদ আছে এবং সমষ্টির যে সম্পদ আছে এই সম্পদগুলো সর্বোত্তম ইউটিলাইজ করার মাধ্যমেই মূলত
সম্পদের সদ্ব্যবহার হয়ে থাকে এবং এই ক্ষেত্রে খুবই গুরুত্বারোপ করা হয়েছে যাতে করে যেই সম্পদটুকু রয়েছে সেই সম্পদের যেন সর্বোত্তম ইউটিলাইজ করার মাধ্যমেই যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। আর সর্বশেষ হলো মূল্যায়ন নীতি, অর্থাৎ দল সমাজকর্ম যেই গতিশীল প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি যেন পরিবর্তিত সামাজিক অবস্থার সাথে খাপ খাওয়ার মাধ্যমে সেবা প্রদান করতে পারে, সে বিষয়টিকে গুরুত্বারোপ করা হয়েছে এখানে। এই কারণে দল সমাজকর্ম কার্যক্রমে যে সফলতা, ব্যর্থতা, সক্ষমতা, দুর্বলতা, এই বিষয়গুলোর মূল্যায়ন প্রয়োজন, যা দল সমাজকর্মের কার্যকারিতা যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যতে দলীয় সদস্যদের জন্য যথাযথ কর্মকৌশল নির্ধারণে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি যে প্রতিটি ক্ষেত্রেই মূল্যায়ন খুব প্রয়োজন, অর্থাৎ ইভালুয়েশন ছাড়া কিন্তু ডেভেলপমেন্ট পসিবল না। সেই জন্য দল সমাজকর্ম নীতিমালার মধ্যেও মূল্যায়নকে খুব গুরুত্ব প্রদান করা হয়েছে, গুরুত্বারোপ করা হয়েছে যে মূল্যায়ন খুব প্রয়োজন এবং মূল্যায়নের মাধ্যমে মূলত একটি দলের যে কার্যক্রমের মধ্যে সফলতা ব্যর্থতা সেটি পরিমাপ করা যায় এবং সেই অনুযায়ী দলের সক্ষমতা এবং যে দলের যে দুর্বলতাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে পরবর্তীতে দলের কার্যক্রমকে আরও কর্মসূচিকে আরও গতিশীল করে আরও বাস্তবমুখী করে সে দল তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তো এই ছিল আজকে আমাদের দল সমাজকর্ম নীতিমালার 10টি নীতিমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মূলত দল সমাজকর্মের ধারণা এবং দল সমাজকর্মের যে উপাদানগুলো আছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দল সমাজকর্মের নীতিমালা। তো আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা ক্লাসে অংশ নিবে এবং এইখান থেকে কিন্তু পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। তো তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাসগুলো বোঝার চেষ্টা করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো।